হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোক তরঙ্গ এবং আলোর ব্যতিচার এই চ্যাপ্টারের 4 নম্বর পার্টেতে যে লাস্ট যেটা আলোচনা করেছিলাম ব্যতিচার, সেই ব্যতিচারের কীভাবে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয়, তার শর্ত কী, গঠনমূলক ব্যতিচার শর্ত কী, ইন্টেন্সিটি কী, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, মিনিমাম ইন্টেন্সিটি এবং তাদের মধ্যে সম্পর্ক কী, লেখচিত্র কী হবে, এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এবং আমি চেষ্টা করব সবথেকে সহজে কী করে এগুলো বোঝানো যায়। ওকে, তাহলে আমরা আলোচনা শুরু করব। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং ভিডিওতে একটা লাইক দেবে। ওকে, তাহলে আমরা লাস্ট যেটা আলোচনা করেছিলাম সেখান থেকেই স্টার্ট করবো। ওকে, আমরা কি বলেছিলাম, লব্ধি তরঙ্গের উপরিপাতের উপরে যে লব্ধি সরণ পেয়েছিলাম সেই সমীকরণটা কী পেলাম, ওয়াই ইকুয়াল টু এ। ওকে, ওয়াই ইকুয়াল টু এ সাইন 2 পাই বাই ল্যামডা, ওকে, সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা বাই 2। ওকে, এইটা যেখানে এ ইকুয়াল টু কী পেয়েছিলাম, এ, যেখানে অ্যামপ্লিটিউড বা বিস্তারটা এ ছিল কি 2a cos পাই ডেল্টা বাই ল্যামডা। ওকে, পাই ডেল্টা বাই ল্যামডা এটা আমরা পেয়েছিলাম। দেখুন সমীকরণটা আগের ক্লাসে করে যায় 3 নম্বর পার্টেতে, যারা 3 নম্বর পার্ট দেখুনি অবশ্যই দেখে নেবে। খুবই সহজ করে আমি বুঝিয়েছি আমি, আর এই ভিডিও চেষ্টা করব সব থেকে সহজ করে কীভাবে তোমাদের বোঝানো যায়। আর যদি কোনো ডাউট থাকে সেটা তোমরা কমেন্টে জানাবে, স্যার এই জায়গাটা ক্লিয়ার হয় না, তার আমি নেক্সট ভিডিওতে ওইটা কিন্তু আবার ক্লিয়ার করে আলোচনা করে দেবো। তা দেখে নাও, আমরা পেয়েছিলাম আগের ক্লাস থেকে ওয়াই ইকুয়াল টু এ সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা বাই 2। ওকে, সেখান থেকে আমরা এ পেয়েছিলাম কি, এটা আমরা হচ্ছে কি এ ইকুয়াল টু 2a cos পাই ডেল্টা বাই ল্যামডা। ডেল্টা ছিল কি পথ পার্থক্য, তরঙ্গ দুটোর মধ্যে পথ পার্থক্য। দেখো না ছবিটা কেমন ছিল, এরকম ছবি ছিল, এটা ছিল এক্স, এটা হচ্ছে এক্স প্লাস ডেল্টা। তো সেখান থেকে আমরা বের করেছিলাম। ওকে, তাহলে এখান থেকে বের করতে ধ্বংসাত্মক এবং গঠনমূলক ব্যতিচার, এটা সম্পর্কে কিন্তু আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। গঠনমূলক ব্যতিচার মানে কি, সেখানে অ্যামপ্লিটিউড 0, বিস্তার থাকবে না, অন্ধকার পটি সেখানে তৈরি হবে। আর গঠনমূলক ব্যতিচারটা কী ছিল, সেখানে ইন্টেন্সিটি বৃদ্ধি পেয়েছিল, আলোর তীব্রতা বেড়ে গিয়েছিল, তারপর সেখানে অ্যামপ্লিটিউড এর জায়গায় তাহলে সেম অ্যামপ্লিটিউড, এইটারও এ অ্যামপ্লিটিউড, এইটারও এ অ্যামপ্লিটিউড, তাহলে এই দুটো মিলিয়ে গিয়ে টোটালে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে কী ছিল, 2a অ্যামপ্লিটিউড ছিল। অর্থাৎ মানে অ্যামপ্লিটিউডটা বিস্তার, লব্ধি তরঙ্গের বিস্তার, তার লব্ধি তরঙ্গের বিস্তারটা কী হবে ব্যতিচারের ক্ষেত্রে, লব্ধি তরঙ্গের বিস্তার, ওকে, 0 থেকে 2a পর্যন্ত হয়। ওকে, 2a পর্যন্ত হয়। এবারে কখন 0 হয়, তাহলে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড 0, এ ইকুয়াল টু 0 কখন, ধ্বংসাত্মক ব্যতিচার। ওকে, ধ্বংসাত্মক ব্যতিচার। আর এ ইকুয়াল টু প্লাস মাইনাস 2a, সেটা কখন হবে, সেটা হচ্ছে কি গঠনমূলক ব্যতিচার। তাহলে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে হচ্ছে কি অ্যামপ্লিটিউড 0 হয়ে যাবে, আর গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে কি অ্যামপ্লিটিউড 2a হবে। তাহলে ডেল্টার মান কতটা হলে আমার গঠনমূলক ব্যতিচার হবে, বা অর্থাৎ পথ পার্থক্য আমরা চাইছি, পথ পার্থক্য কত হলে সেটা কোন কোন বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার হবে, কোন কোন বিন্দুতে গঠনমূলক ব্যতিচার হবে, অর্থাৎ কোন কোন জায়গায় আমরা ব্ল্যাক বা ডার্ক ব্যান্ড পাবো আর কোন কোন জায়গায় আমরা ব্রাইট ব্যান্ড পাবো। ওকে, সেইটা আমরা আলোচনা করব ডিটেলস একদম। সেই জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি আশা করি তোমাদের ভিডিও দেখলে যথেষ্ট হবে এই চ্যাপ্টারটা বোঝার জন্য এবং পুরো কমপ্লিট তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এটা আলোচনা প্রথম কি আমরা করবো কি ধ্বংসাত্মক ব্যতিচারের শর্তটা কি, তারপর আমরা গঠনমূলকে যাব। ওকে, তাহলে প্রথম কি আমরা করবো কি ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত, শর্ত
ওকে, ধ্বংসাত্মক ব্যতিচারের শর্তটা কি? ওকে, এবার দেখেন ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড কী হবে? এ ইকুয়াল টু জিরো, অ্যামপ্লিটিউড জিরো। তাহলে অ্যামপ্লিটিউড জিরো মানে আমরা কি বলতে পারি? অ্যামপ্লিটিউড জিরো, তাহলে আমরা বলতে এটা লিখে দিই, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে এ ইকুয়াল টু জিরো। এবারে আমরা এইটাকে এখানে 1 নম্বর দিলাম, একে ইউজ করবো এটাকে। এর ক্ষেত্রে দেখবো কারণ অ্যামপ্লিটিউড এ ইকুয়াল টু তো টোটাল এইটা, তাহলে সেখানে যদি বসিয়ে দিই কী হবে দেখুন, তাহলে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে এ ইকুয়াল টু জিরো। তাহলে বলতে পারি তাহলে অতএব 2a cos পাই ডেল্টা বাই ল্যামডা ইকুয়াল টু জিরো। কারণ এ ইকুয়াল টু জিরো মানে কি? এটা জিরো, এর মান আবার কি এটা জানি। এবার দেখে নাও, তাহলে বা আমরা বলতে পারি cos পাই ডেল্টা বাই ল্যামডা ইকুয়াল টু জিরো, কারণ যেহেতু 2a নট ইকুয়াল টু জিরো, জিরো হবে না। এবার দেখে নাও ডেল্টার মান এখানে cos কত ডিগ্রি মান জিরো, আমি জাস্ট n ইকুয়াল টু যদি 1 নিলাম, n তো আমরা নিচ্ছি না, একটার জন্য দেখে নাও, আমি বলতে পারি তাহলে cos পাই ডেল্টা বাই ল্যামডা ইকুয়াল টু cos পাই বাই টু। cos কত ডিগ্রি মান জিরো? cos পাই বাই টু, cos পাই বাই টু, cos 3 পাই বাই টু, cos 5 পাই বাই টু, মানে পাই বাই টু এর অড নাম্বার, অর্থাৎ পাই বাই টু আমরা যদি নিই cos, আমরা এটা বলতে cos 2n প্লাস 1 পাই বাই টু ইকুয়াল টু জিরো। ভালো করে বুঝে নাও, আমরা n ইকুয়াল টু 1 এর জন্য বের করি, আমি প্রথম বেসিকটা বুঝে নিই, তারপরে আমরা পরে যাবো। এখন cos 2n প্লাস 1 পাই বাই টু ইকুয়াল টু জিরো, অর্থাৎ পাই বাই টু এর অড নাম্বার গুণ থাকলে সঙ্গে সঙ্গে সেটা জিরো হয়ে যাবে। তাহলে আমি জাস্ট ফার্স্ট ফ্রিঞ্জ বা প্রথম ব্যান্ডের ক্ষেত্রে, প্রথম ডার্ক ফ্রিঞ্জ বা প্রথম ডার্ক ব্যান্ডের ক্ষেত্রে দেখছি। তাহলে 1 নম্বরের জন্য কী হচ্ছে? cos পাই বাই টু নিলাম, ওকে, cos পাই বাই টু। তাহলে cos দুদিকে উঠে গেলে কী হবে? তাহলে বা পাই ডেল্টা বাই ল্যামডা ইকুয়াল টু পাই বাই টু। তাহলে বা আমি বলতে পারি ডেল্টা ইকুয়াল টু পাই বাই টু ইন্টু ল্যামডা উপরে যাবে, নিচে কত আসে থেকে না পাই, তাহলে পাই পাই কাটছে, ডেল্টা ইকুয়াল টু ল্যামডা বাই টু। তাহলে প্রথম ফ্রিঞ্জের ক্ষেত্রে আমার পথ পার্থক্য কত হচ্ছে? ল্যামডা বাই টু। ভালো করে দেখুন, ল্যামডা বাই টু। এবার যদি আমি এখানে 2 দিয়ে দিই, 3 দিয়ে দিই, বাড়াচ্ছি, আমি দেখা যাচ্ছে মানে কনসেপ্টটা আমরা একটু ক্লিয়ার করব, নিজে থেকে প্র্যাকটিস করে বুঝে নিই। বইয়ে হয়তো ডিটেলস এতটা দেওয়া নেই, তবুও আমরা চেষ্টা করবো একদম সহজ করে এমনভাবে বুঝবো যাতে করে অন্য কাউকে বোঝাতে পারি। আর তুমি নিজে বুঝে যখন অন্য কাউকে বোঝাতে পারবে, দেখবে তুমি আরও ভালো ক্লিয়ারভাবে বুঝতে পারবে। সেই জন্য এটা ট্রাই করবে, যখনই কেউ কিছু বুঝতে পারবে না তাকে চেষ্টা করে বোঝানোর, যে ব্যাপারটা দেখো এইভাবে, তাহলে খুব সহজে তোমার কাছে এটা আরও সহজ হয়ে যাবে। তা দেখে নাও, তাহলে আমরা পেলাম কি, যদি cos জিরো কখন হয় দেখেন, আমি এটা টোটালটা মুছে দিচ্ছি একবার, কারণ আমরা পুরো যেটা আলোচনা পুরো এ টু জেড ডিটেলসে, কারণ শুধু আমাদের এম শুধু এইচএস না, কারণ এর এইচএসের পরেও আমাদের মানে এম আছে, একটা এন্ট্রান্স এক্সাম আছে, আরও অনেক কিছু আছে। সেই জন্য যেটা বুঝবো একদম ক্লিয়ার একভাবে বুঝবো এবং ডিপলিভাবে বুঝবো। তাহলে দেখে নাও, এখান থেকে আমি তুলছি, তাহলে যখন 0 ইকুয়াল cos পাই বাই টু ধরলাম, তখন ডেল্টা ইকুয়াল টু ল্যামডা বাই টু আসলো। এবারে যদি ধরি cos পাই ডেল্টা বাই ল্যামডা ইকুয়াল টু 0 ডিগ্রি মানে কি? cos আমি বলতে cos 3 পাই বাই টু, cos 3 পাই বাই টু তো 0 হতেই পারে। দেখে নাও কীভাবে, cos 3 পাই বাই টু, ওকে, cos 3 পাই বাই টু মানে হচ্ছে কি 2 পাই প্লাস পাই বাই টু, তাহলে 2 কেটে যাবে, তাহলে পাই প্লাস পাই বাই টু, তার মানে কোথায় আছে? পাই বাই টু এই জায়গায়। তাহলে এই জায়গা মানে ট্যানের ঘর আছে, ট্যানের ঘর বা কসের ঘর, যারই ঘরও, তাহলে অ্যাকচুয়ালি এটা পাবো কি, আমরা পাই নিচ্ছি, তাহলে পাই কসে থাকবে, cos পাই বাই টু মানে 0, অর্থাৎ আমরা এটাকে নিতে পারি। ওকে, তার মানে বলতে পারি কি, তার মানে cos পাই ডেল্টা বাই ল্যামডা ইকুয়াল টু cos 0, তাহলে cos 0 জায়গায় আমরা এটা cos 3 পাই বাই টু বলতে পারি। তাহলে বলতে পারি কি, তাহলে বা দুদিক থেকে cos চলে গেলে থাকে কত দেখে নাও, পাই ডেল্টা বাই ল্যামডা ইকুয়াল টু 3 পাই বাই টু, তাহলে বা ল্যামডা ইকুয়াল টু 3 পাই বাই টু ইন্টু, ওকে, ল্যামডা বাই পাই পাই কাটবে, কত হচ্ছে দেখে নাও 3 ল্যামডা বাই টু, 3 ল্যামডা বাই টু। ওকে, তার মানে এখান থেকে আমরা কী বুঝে, এবারে 3 জায়গায় এবার আমরা যদি বলছি 5 পাই বাই টু, সেখানেও 0 হবে, cos 0। তোমার ট্রাই করে দেখবে, তার মানে আলটিমেট আমরা পাচ্ছি কি, এখান থেকে আমরা পাচ্ছি কি ডেল্টার মান তাহলে কত হতে পারে, তাহলে ডেল্টার
কি কি মানেতে আমার ধ্বংসাত্মক ব্যতিচার হচ্ছে, তাহলে সেটা হচ্ছে কি, দেখো না, তাহলে আমরা বলতে পারি তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার শর্ত, অতএব ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টির জন্য তরঙ্গ দুটির মধ্যে পথ পার্থক্য থাকবে, সেটা কি ডেল্টা ইকুয়াল টু প্রথমে কি λ/2, 3 λ/2, 5 λ/2, এইভাবে ডট ডট করে থেকে 2n + 1 λ/2। ওকে, এইটা তাহলে এইটা হচ্ছে এই অর্ডারে যদি তরঙ্গ দুটির মধ্যে যেই বিন্দুতে, ভালো করে বুঝে নাও, তরঙ্গ দুটি উপরিপাত হলো, উপরিপাত হওয়ার পর যেই বিন্দুতে তরঙ্গ দুটির মধ্যে পথ পার্থক্য λ/2, 3 λ/2, 5 λ/2 ডট ডট করে n 2n + 1 λ/2 বা λ/2 এর অড নাম্বারের গুণিতক হবে, অড নাম্বার, ইভেন না, অর্থাৎ 1, 3, 5, 7, 9, 11 এইভাবে। ওকে, এইভাবে যদি অড নাম্বারের সঙ্গে গুণ থাকে তা সেই বিন্দুতে আমার বিস্তার, লব্ধি বিস্তার 0 হয়ে যাবে, অর্থাৎ সেখানে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে। ওকে, তাহলে কীভাবে টোটাল কনক্লুড করে কীভাবে করলো, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে ক্যাপিটাল A = 0, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে A = 0, অর্থাৎ বিস্তার থাকবে না, কারণ ডার্ক ফ্রিঞ্জ হবে ওখানটায়। তাহলে A = 0 সেখান থেকে আমরা ক্যালকুলেট করে দেখলাম, যেহেতু A = 0 তাহলে বলতে পারি cos π ডেল্টা/λ = 0, কারণ এইটাই তো ছিল আমার A। তাহলে যেহেতু 0 তাহলে সেখানে ডেল্টার মান আমরা কী অর্ডারে পাচ্ছি, λ/2, 3 λ/2, 5 λ/2 এইভাবে পাচ্ছি, অর্থাৎ λ/2 এর অড নাম্বার যদি গুণ থাকে সেখানে হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে, অর্থাৎ সেই বিন্দুতে আমার ডার্ক ফ্রিঞ্জ বা ডার্ক ব্যান্ড তৈরি হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো, দেখ খুবই ক্লিয়ার কনসেপ্ট। A 0, সেখান থেকে cos π ডেল্টা/λ = 0 বসে দিলাম, সেখান থেকে ডেল্টা পেলাম λ/2, 3 λ/2, 5 λ/2। ওকে, তার মানে λ/2 এর অড গুণিতক। এখানে দশা পার্থক্য কথা দেখে নাও, তাহলে এখান থেকে আমরা দশা পার্থক্য মানে পথ পার্থক্য থেকে দশা পার্থক্য বের করতে পারি। দশা পার্থক্যের ফর্মুলা কি, তাহলে এখানে আমরা লিখতে পারি ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে তরঙ্গ দুটির মধ্যে দশা পার্থক্য, আমি কিন্তু যেইভাবে লিখছি সেইভাবে তোমরা পয়েন্ট করবো, এইভাবে পয়েন্ট করবে, কারণ এক একটা পয়েন্ট প্রথমে যে মেন হেডিং থাকবে কি ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত, তারপরে সাব পয়েন্ট 1, 2 আকারে বা ডট দিয়ে, যেটাকে তুমি আর এইগুলো ডার্ক পেন ইউজ করবে ডার্ক কালারের, তারপরে এটা ব্লু কালারে ইউজ করবে, তাহলে তুমি বুঝতে পারবে যে এই পয়েন্টের মধ্যে এই লেখাগুলো আছে। এইভাবে সুন্দর একটা নোট তৈরি করবে, আর নোট তৈরি করা হয়ে গেলে আমাকে দরকার তোমরা ভেরিফাই করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সেই বা আমার পার্সোনাল প্রোফাইলে সেই নোট, যখনই কোনো চ্যাপ্টারের নোট তৈরি হয়ে যাবে সেই নোটটা কোথায় ঠিক হয়েছে না কতটা কী ভালো হয়েছে সে তুমি হোয়াটসঅ্যাপ করে দিলে আমি সেটা দেখে তোমাদের বলে দেবো। ওকে, তাহলে দেখে নাও, তাহলে এটা কী হয়, দশা পার্থক্য = 2π/λ, দেখে নাও 2π/λ ইন্টু পথ পার্থক্য, এটা হচ্ছে ফর্মুলা। ওকে, দশা পার্থক্য = 2π/λ ইন্টু পথ পার্থক্য। তাহলে এখানে বসে দিই, তাহলে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে দেখে নাও, তাহলে 2π/λ ইন্টু পথ পার্থক্য কী আছে দেখে নাও, 2n + 1 λ/2, 2n + 1 λ/2। তাহলে এই ল্যামডা কাটবে, এই টু কাটবে, তাহলে কত হচ্ছে দেখে নাও, 2n + 1 π। তাহলে এইটাই হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য। তাহলে দশা পার্থক্য ওকে, তাহলে এটা হচ্ছে কি ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে, বারবার বলছি ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে এটা হচ্ছে কি দশা পার্থক্য। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো।
একইভাবে দেখুন এইটা যদি বুঝতে পেরে যাও গঠনমূলক ব্যতিচার শর্ত কি খুব ইজিলি বুঝতে পেরে যাবে। সেটা কীভাবে করবো দেখে নাও। তো নেক্সট হেডিং থাকবে কি গঠনমূলক ব্যতিচারের শর্ত। গঠনমূলক শর্ত। ওকে, তাহলে এখানটা আবার লিখে ফেলি আমরা a ইকুয়াল টু কী ছিল 2a cos pi delta by 2। ওকে, 2a cos pi delta by lambda এটা ছিল। ওকে, তাহলে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে তাহলে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে ক্যাপিটাল A ইকুয়াল টু প্লাস মাইনাস 2a। ওকে, কারণ ম্যাক্সিমাম হবে। ওকে, অ্যাম্পলিটিউডটা ম্যাক্সিমাম হয়। এবার দেখেন এখানে এর মানটা কত আছে 2a cos pi delta by lambda। তাহলে সেই মানটা যদি বসিয়ে দিই তাহলে বা বলতে পারি 2a cos pi delta by lambda ইকুয়াল টু প্লাস মাইনাস 2a। তাহলে এই 2a কেটে গেলে তাহলে বলতে পারি বা cos pi delta by lambda ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে দেখে নাও আমরা পেলাম আর কী পেলাম এখানে দেখে নাও। তার 2a কেটে গেলে cos pi delta by lambda ইকুয়াল টু প্লাস মাইনাস 1। ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে কী পেলাম 0 পেয়েছিলাম, এখানে পেলাম কি প্লাস মাইনাস 1। এবার এখানটা আমরা কী নেবো প্রথমে আমরা প্লাস 1টা নেবো। দেখে নাও প্রথমে কেস 1 কেস 2 আমি প্রথম দেখে দিয়েছি, কারণ যাতে তোমরা অর্ডারটা বুঝতে পারো যে কেমন টাইপের আসবে এর ক্ষেত্রে ডেল্টার মানটা। তাহলে প্রথম কি কেস 1 আকারে লিখছি আমরা এটাকে, যে যখন cos pi delta by lambda ইকুয়াল টু 1 প্লাস 1। এর প্লাস 1 প্রথম নিয়ে নেবো। দেখবেন প্লাস 1 কোন কোন ক্ষেত্রে হয় দেখে নাও, cos 0 ডিগ্রি, cos 2 pi, cos 4 pi ইকুয়াল টু 1। অর্থাৎ পায়ের ইভেন গুণ, ইভেন নাম্বার হবে। অর্থাৎ cos 0, cos 2 pi, 3, 4 pi 3 হবে না, শুধু পাই হবে না, সেখানে মাইনাস হয়ে যাবে। সেখানে প্লাস 1 হতে গেলে সব পায়ের ইভেন নাম্বার হবে, অর্থাৎ 2, 4, 6 এই হিসাবে। তা প্রথম আমরা নেব প্লাস 1। প্লাস 1-এর প্রথম কী আসছে 0। তাহলে প্রথম যদি আমরা 0 নিই তাহলে বলতে পারি বা cos pi delta by lambda ইকুয়াল টু cos 0, বা বলতে পারি pi delta by lambda ইকুয়াল টু 0। তার মানে বা বলতে পারি ডেল্টা ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে ডেল্টার মান কত হচ্ছে 0। ওকে, এখানে কোনো পথ পার্থক্য থাকে না, তখন ডেল্টা ইকুয়াল টু 0। সেকেন্ড কেস যদি মাইনাস নিই কেস 2, অর্থাৎ cos pi delta by lambda ইকুয়াল টু মাইনাস 1। তাহলে এটা প্লাস 1 নিয়েছিলাম, প্লাস 1 নেওয়ার পর থেকে আমরা এইটা আসলো 0 আসলো, আর যখন মাইনাস 1 নেবো কী আসবে দেখে নাও। তাহলে এটা কী আসে দেখে নাও, তাহলে বা cos pi delta by lambda ইকুয়াল টু, আচ্ছা cos কত ডিগ্রির মান মাইনাস 1, সেটা হচ্ছে কি cos pi। ওকে, শুধু cos pi। তাহলে cos pi দেখে নাও, cos pi, cos 3 pi, cos 5 pi। ওকে, এই সবার মান কত হচ্ছে মাইনাস 1। ওকে, পায়ের অড নাম্বার মাল্টিপ্লাই থাকলে তাহলে cos pi, তাহলে cos উঠে গেলে কত হচ্ছে দেখে নাও, তাহলে pi delta by lambda ইকুয়াল টু pi। তাহলে এখান থেকে বলতে আসবি দেখে নাও, তাহলে বা ডেল্টা ইকুয়াল টু pi ইন্টু ল্যামডা বাই পাই। তাহলে পাই কাটলো, ডেল্টা ইকুয়াল টু ল্যামডা। তাহলে আমরা যদি ল্যামডা বাই 2 আকারে সাজাতে তাহলে এটা কী হবে দেখো, ডেল্টা ইকুয়াল টু 2 ইন্টু ল্যামডা বাই 2 ইন্টু ল্যামডা। তাহলে প্রথমটা দেখে নাও ডেল্টা ইকুয়াল টু 0 আসলো, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি 0 ইন্টু ল্যামডা বাই 2। আমরা এটা বলতে পারি কি 0 ইন্টু ল্যামডা বাই 2। আর দ্বিতীয়টা আসলো মাইনাস 1-এর জন্য দেখে নাও ডেল্টা ইকুয়াল টু 2 ইন্টু ল্যামডা বাই 2। এই 3 নম্বরটা নিয়ে আবার যদি প্লাস নিই তাহলে cos 0 ডিগ্রি মান হচ্ছে কি প্লাস 1, আর cos 2 পাই, তাহলে cos 2 পাই যদি নিই তাহলে অর্থাৎ cos পাই ডেল্টা বাই ল্যামডা ইকুয়াল টু cos 2 পাই। তাহলে cos 2 পাইয়ের মান 1। আচ্ছা অ্যাকচুয়ালি আমরা করতে চাইছি cos পাই ডেল্টা বাই ল্যামডা ইকুয়াল টু প্লাস 1। তাহলে প্লাস 1টা যেখানে প্রথমটার জন্য আমরা পেয়েছিলাম cos 0 ডিগ্রি, দ্বিতীয়টার জন্য আমরা পাবো কি 2 পাই। তাহলে এখানে পাচ্ছি কি বা পাই ডেল্টা বাই ল্যামডা ইকুয়াল টু 2 পাই, cos উঠে গেলে তাহলে ডেল্টা ইকুয়াল টু 2 পাই ইন্টু
ল্যামডা বাই পাই, তাহলে পাই পাই কাটলো 2 ল্যামডা, এটা আসে 2 ল্যামডা, তার মানে বলতে পারি 4 ইন্টু ল্যামডা বাই 2। এবারে এদের অর্ডারটা বোঝার চেষ্টা করো, এইটা একটা পেলাম, তার সঙ্গে এটা পেলাম, তারপরে এইটা পেলাম, এইভাবে যাচ্ছে তো সিরিজ 0 1 এইভাবে যাচ্ছে। তাহলে দেখতে পারো আমার অর্ডারটা, তাহলে পথ পার্থক্য অর্ডার কী আছে দেখে নাও, ল্যামডা বাই 2 0 2 পাই 2 ল্যামডা বাই 2 4 ল্যামডা বাই 2, তার মানে এখানে আবার তার পরটা আসবে 6 আসবে। অর্থাৎ এক্ষেত্রে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য কী হতে হচ্ছে, ল্যামডা বাই 2 এর ইভেন নাম্বার করে দেয়, ইভেন মাল্টিপ্লাই হচ্ছে, অর্থাৎ 0 2 4 6 এইভাবে। তাহলে এখানে বলতে পারি তাহলে পথ পার্থক্য কত হবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আলোক তরঙ্গ দুটির পথ পার্থক্য সেটা কত হবে, ডেল্টা ইকুয়াল টু 0 2 ল্যামডা বাই 2 4 ল্যামডা বাই 2 এইভাবে ডট ডট করে যাবে, কত দেখে নাও। তাহলে আমরা বলতে পারি 2n ল্যামডা বাই 2, তাহলে 2n ল্যামডা বাই 2, তাহলে দেখে নাও এইটা হচ্ছে আমার গঠনমূলক ব্যতিচারের পথ পার্থক্য। শুধু লিখে নিলাম না, কেন আসলো তার ব্যাকগ্রাউন্ড প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু আমি ক্লিয়ার করলাম। তো যদি কোনো ডাউট হয় সেটা অবশ্যই কমেন্টে তোমরা বলবো, ওকে। তো আশা করি কোনো ডাউট হওয়ার প্রয়োজন নেই, যদি ডাউট হয় তোমার আরেকবার ভিডিওটা দেখে নেবে, দেখে খুব সহজেই বুঝতে পারবে যে কেন এইরকম মানগুলো হচ্ছে। এবার করসপন্ডিং দশা পার্থক্য কী হবে, তাহলে আমরা বলতে পারি কি, অতএব গঠনমূলক ব্যতিচারের দশা পার্থক্য, ব্যতিচারের এখানে যে দশা পার্থক্য সেটা কী হবে দেখে নাও, 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, ওকে, পথ পার্থক্য। তার 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য কত আছে দেখে নাও, 2n ইন্টু ল্যামডা বাই 2, তাহলে দেখে নাও ল্যামডা ল্যামডা কাটবে, আর দেখে নাও কত কাটছে 2 2 কাটবে, তাহলে পাচ্ছি কি 2n পাই, তাহলে এটা হচ্ছে কি দশা পার্থক্য, দশা পার্থক্য। তাহলে এটা হচ্ছে কি গঠনমূলক ব্যতিচারের দশা পার্থক্য কত হচ্ছে 2n পাই, আর গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য শর্ত হচ্ছে 0 2 ল্যামডা বাই 2 4 ল্যামডা, অর্থাৎ ল্যামডা বাই 2 এর ইভেন, এখানেও ইভেন হচ্ছে পথ পার্থক্য, এইটাও ইভেন হচ্ছে। তাহলে ইভেন যখন ল্যামডা বাই 2 এর ইভেন মাল্টিপল থাকবে সেক্ষেত্রে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে, আর দশা পার্থক্য 2n পাই হতে হবে। ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে সেক্ষেত্রে অন্যদিকে দেখা যাচ্ছে, সেখানে হচ্ছে কি ল্যামডা বাই 2 অড নাম্বার হতে হবে, অর্থাৎ ল্যামডা বাই 2 3 ল্যামডা বাই 2 5 ল্যামডা বাই 2, এটা হচ্ছে পথ পার্থক্য, আর দশা পার্থক্য হচ্ছে 2n + 1 পাই, ওকে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা যেটা আলোচনা করবো সেটা ইন্টেন্সিটি বা প্রাবল্য জিনিসটা কি, বা তীব্রতা। ইন্টেন্সিটি বা তীব্রতা, তা দেখে নাও এটাও খুব সহজ আছে, ইন্টেন্সিটি বা প্রাবল্য। ইন্টেন্সিটি প্রাবল্যকে আই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আমরা জানি কি কোনো তরঙ্গের প্রাবল্য বা ইন্টেন্সিটি সেটা তার বিস্তারের বর্গের সমানুপাতিক হয়, অর্থাৎ আই প্রপোর্শনাল টু এ স্কোয়ার, এটা ওকে, এইটা হয়। এবার দেখে নাও গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে ইন্টেন্সিটি কী হবে, আই ইকুয়াল প্রপোর্শনাল যদি এ স্কোয়ার হয়, তাহলে এখান থেকে বলতে পারি গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে কী হবে, এ ইকুয়াল টু, যেহেতু গঠনমূলক ব্যতিচার, এ ইকুয়াল টু কী আছে, এ ইকুয়াল টু 2a,
তাহলে নিশ্চয়ই আই প্রপোর্শনাল টু এ স্কোয়ার যদি বলি তাহলে আই প্রপোর্শনাল টু 4 এ স্কোয়ার হবে। অর্থাৎ বিস্তারের স্কোয়ার 4, বিস্তার একটা তরঙ্গের, এটা হচ্ছে দেখে নাও একটা তরঙ্গের যদি বিস্তার এ হয় তার ইন্টেন্সিটি কী হবে প্রপোর্শনাল টু এ স্কোয়ার। ওকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে লব্ধিটা মানে একটা তরঙ্গের ইন্টেন্সিটির 4 গুণ, তার মানে এখানে আমি বলতে পারি যদি এটাকে আই ড্যাশ বলি আই ড্যাশ প্রপোর্শনাল টু 4i। কারণ কি যদি একটা তরঙ্গের যদি দেখো না এই একটা মন তরঙ্গ আছে তার বিস্তার হচ্ছে এ, তার তাহলে ইন্টেন্সিটি কী হবে এ স্কোয়ার হয়ে যায়, বিস্তার স্কোয়ার। এবার যদি লব্ধি তরঙ্গের ক্ষেত্রে পাবে যেটা ব্যতিচারের ক্ষেত্রে, সেখানে দেখতে পাচ্ছি কি এবার এটা কি এবার গঠনমূলক ব্যতিচার, শুধু নয় গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে তাহলে এ স্কোয়ারটা কী হবে 4 স্কোয়ার, কারণ এ ইকুয়াল টু 2a আছে, 2 এর মান যখনই বসাবো 4 স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখানে কারণ হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার এ স্কোয়ার কি একটা তরঙ্গের ইন্টেন্সিটি, তাহলে আই যদি বসি তাহলে 4i, অর্থাৎ গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে যে ইন্টেন্সিটিটা হবে সেটা কি ইন্ডিভিজুয়াল যে কোনো একটা তরঙ্গের ইন্টেন্সিটির 4 গুণ। এটা ভালো করে লিখে রাখবে, সেটা থেকে বললে লিখে দিচ্ছি আমি এটা, নাহলে গঠনমূলক ব্যতিচারের আলোর প্রাবল্য যে কোনো একটি তরঙ্গের প্রাবল্যের 4 গুণ। ওকে, 4 গুণ। তাহলে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে যে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি পাবো সেই ইন্টেন্সিটিটা কী হবে যে কোনো ইন্ডিভিজুয়াল একটা আলোর ইন্টেন্সিটি 4 গুণ হবে। আর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে ইন্টেন্সিটি কী হবে এ ইকুয়াল টু 0 ধ্বংসাত্মক ক্ষেত্রে, তাহলে আই প্রপোর্শনাল টু 0, অর্থাৎ এখানে কি আই ইকুয়াল টু 0 হয়ে যাবে, অর্থাৎ ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে কোনো ইন্টেন্সিটি থাকবে না, 0 হয়ে যাবে। ওকে, তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি যে ইন্টেন্সিটিও ভ্যারি করছে, যেমন গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে অ্যাম্প্লিটিউড 0 থেকে 2a, ওকে, গঠনমূলক এবং ধ্বংসাত্মক দুটো মিলে 0 থেকে 2a পর্যন্ত যেমন ভ্যারি করে বৃদ্ধি পায়, ঠিক একইভাবে ইন্টেন্সিটি বা প্রাবল্য 0 থেকে 4a স্কোয়ার বা 4i পর্যন্ত বৃদ্ধি পায়। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন নিয়ে আসার চেষ্টা করি কীভাবে, বা আমরা যে লব্ধি সমীকরণ পেলাম y ইকুয়াল টু a সাইন 2π/λ ct মাইনাস x প্লাস ডেল্টা বাই 2, যেখানে a ইকুয়াল টু 2a যে লিখেছিলাম এক্ষুনি 2a cos পাই ডেল্টা বাই ল্যামডা, এইটা যদি বসি তাহলে আমরা কী পাবো দেখুন সমীকরণ। লব্ধি আলোকের যে সমীকরণ যদি বের করা গঠনমূলক বা ধ্বংসাত্মক নয়, লব্ধি যে তরঙ্গ পেলাম বা লব্ধি যে সরণটা পেলাম তার যদি ইন্টেন্সিটি বের করি সেটা কী হবে দেখুন। তাহলে দেখুন আমরা এটা কীভাবে করবো, খুবই সহজ। মেন হচ্ছে যেই কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করছি সেটা বইয়ের বাইরে থেকে একটু বোঝার চেষ্টা করো, অর্থাৎ গল্প আকারে বোঝার চেষ্টা করবো। একটা বন্ধুরা বসে যেমন আড্ডা দেয় না, সেই আড্ডা আকারে সেমভাবে বোঝার চেষ্টা করো যে একটা কিছু কথা বলা হচ্ছে, ধরো কোনো একটা বন্ধু কোনো বিষয়ে একটা কথা বলছে, সেটা কত মনোযোগ সহকারে শোনো আর সেটা কত বুঝতে পারো। ঠিক একইভাবে যেইটা আমি তোমাদের পড়াচ্ছি সেটাকে ওইরকম টাইপের করে নিয়ে নাও, যেটা বোঝাচ্ছে সেটা ভালোভাবে বোঝার চেষ্টা, যে কী স্যার বলতে চাইছেন সেটা একটা কতটা ঠিকঠাক বলছেন, এটা একটু ভাবো, দেখবে খুব সহজ লাগবে, এটা আর পড়ার মতো মুখস্থ করার মতো লাগবে না। তাহলে দেখে নাও, তাহলে আমরা বলতে পারি কি a ইকুয়াল টু 2a cos পাই ডেল্টা বাই ল্যামডা। ওকে, এইটা তাহলে বলতে পারি অতএব আই প্রপোর্শনাল টু এ স্কোয়ার, এটা তো আমরা জানি। তাহলে এখানে মানটা বসে দিই, তাহলে বা আই ইকুয়াল টু কে এ একটা ধ্রুবক নিলাম, তাহলে বা আই ইকুয়াল টু কে স্কোয়ার। ওকে, কে এর মান কী আছে দেখে নাও 2a cos পাই ডেল্টা বাই ল্যামডা তার হোল স্কোয়ার। ওকে, এটা কিন্তু আমরা গঠনমূলক বা ধ্বংসাত্মক জন্য নয়, ইন জেনারেল। ওকে, এখানে কন্ডিশন বসালে তখন হবে এটা। তাহলে বা আই ইকুয়াল টু কে ইন্টু 4a স্কোয়ার cos স্কোয়ার পাই ডেল্টা বাই ল্যামডা। তাহলে বা আমরা একটা কাজ করছি আই ইকুয়াল টু I0 cos স্কোয়ার ফাই নিলাম, যেখানে
যেখানে I0 ইকুয়াল টু 4ak 4a স্কোয়ার কে 4a স্কোয়ার কে এটাকে আমরা I0 নিলাম আর ফাইটা কাকে নিলাম ফাই ইকুয়াল টু পাই ডেল্টা বাই ল্যামডা। এবার দেখে নাও আমরা যদি ইন্টেন্সিটির সঙ্গে কোসাইনের লিখেছি এটা দেখে আইটা কিসের লিখেচিত্র হলো দেখেন আইটা বা আইটা কিসের সমীকরণ হলো কোসাইনের আমরা করি না যেমন এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি তাহলে সাইন ওয়েভ বা এটা সাইন ওয়েভ এইভাবে তাহলে এটা কী হচ্ছে দেখেন এটা কোসাইন ওয়েভ হচ্ছে এবং স্কোয়ার স্কোয়ার মানে কি এখানে কোনো নেগেটিভ পার্ট থাকবে না এখানে যেমন কি সাইন বা কোস দুটোর ক্ষেত্রে দেখে নাও পুরো কনসেপ্টটা ভালো করে বুঝে নাও I ইকুয়াল টু I0 কস স্কোয়ার ফাই তাহলে এটাকে যদি আমরা লেখচিত্রতে কনভার্ট করি কেমন হবে দেখে নাও সেটা কেমন হবে দেখে নাও আমি এখানে লিখে দিচ্ছি নর্মালি দুটো তরঙ্গ আমরা জানি এটা হচ্ছে সাইন ওকে আর এটা হচ্ছে কি কোসাইন ওকে তো সাইন কোসাইন এখান থেকে পজিটিভ নেগেটিভ দুটোই আছে এর ক্ষেত্রে কিন্তু এটা স্কোয়ার আছে অর্থাৎ এখানে কোনো নেগেটিভ পার্ট থাকবে না সবই পজিটিভ যাই মান আসুক ডেল্টার যে কোনো মানে এটা পজিটিভ হবে সর্বদা নেগেটিভ পজিটিভ যে কোনো মানে আসুক অর্থাৎ কস ফাইয়ের যা মান আসুক তা স্কোয়ার করলে পজিটিভ পাবো তাহলে এখান থেকে এর যে লেখচিত্র হবে সেটা কেমন হবে দেখে নাও তাহলে এই বরাবর যদি আমরা আই নিই ওকে তাহলে এখান থেকে বল লেখচিত্র দেখে নাও এইভাবে উঠবে ওকে অর্থাৎ নেগেটিভটাও পজিটিভ হয়ে যাবে পজিটিভতে পজিটিভ থাকবি নেগেটিভটাও পজিটিভ হবে এটা হচ্ছে দশা পার্থক্য এটা হচ্ছে ইন্টেন্সিটি ওকে যেমন এটা হচ্ছে কি দশা পার্থক্য 0 এটা হচ্ছে কত পাই এটা হচ্ছে কি 2 পাই এটা হচ্ছে কি 3 পাই এবার থাকবে ওকে 0 পাই 2 পাই 3 পাই এবার চলতে থাকবে ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো তাহলে এইভাবে আমরা ইন্টেন্সিটি বের করতে পারি এবং সেখান থেকে তার লেখচিত্র অঙ্কন করতে পারি এখানে লাস্ট আর একটা জিনিস তোমার সঙ্গে ডিসকাস করবো সেটা কি যদি দুটি তরঙ্গের ক্ষেত্রে যে রেজাল্টেন্ট যে ইন্টেন্সিটি সেটা কেমন হবে দেখেন রেজাল্টেন্ট অর্থাৎ ধরলাম দুটো তরঙ্গ আছে একটা তরঙ্গের অ্যামপ্লিটিউড A1 আর একটা হচ্ছে কি A2 এর ক্ষেত্রে আমি বলতে পারি I1 প্রপোর্শনাল টু কী হবে I1 প্রপোর্শনাল টু A1 স্কোয়ার I2 প্রপোর্শনাল টু A2 স্কোয়ার এবং এদের দুটো যে ওভারল্যাপ হবে উপরিপাত হবে এর উপরিপাতের ফলে যে রেজাল্টেন্ট আমরা ইন্টেন্সিটি বা অ্যামপ্লিটিউড পাবো সেটা হচ্ছে কি এ হচ্ছে কি ও উপরিপাতের ফল সেটা কী হবে A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2A1 A2 রুট অফ আর এখানে হবে কি কস ফাই এবার দেখে না এইটা ঠিক দেখতে যে ভেক্টরের ক্লাস 11 যে ভেক্টর যে লব্ধি বের করে সি ইকুয়াল রুট অফ এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা সি একইভাবে অর্থাৎ উপরিপাতের ফলে যে আমি বলেছিলাম যে এদের যে লব্ধিটা হবে সেটা ভেক্টর সমষ্টি যোগফল মেনে চলবে অর্থাৎ ভেক্টর যে যোগফল আছে সূত্র সেই সূত্র মেনে চলবে সেই সূত্র হিসাবে আমরা বের করলাম যে A1 এবং A2 এটা পরস্পর যদি একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে বা উপরিপাত হয় তাদের যে লব্ধি অ্যামপ্লিটিউড হবে সেটা কি ভেক্টর অ্যাডিশন হবে ভেক্টর অ্যাডিশন করলে তাহলে কী হয় আমরা ভেক্টর থেকে জানি সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর যদি হয় সি ইকুয়াল রুট অফ পেয়েছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা ওকে ঠিক একইভাবে এখানে A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2A1 A2 কস ফাই এবার এটা যদি আমরা রেজাল্টেন্ট বা লব্ধি প্রাবল্য এটা হচ্ছে কি লব্ধি বিস্তার লব্ধি প্রাবল্য কী হবে I ইকুয়াল টু এ স্কোয়ার আমি ইকুয়াল টু এখানে দিলাম ধ্রুবকটাকে 1 করে দিলাম তাহলে বা I ইকুয়াল টু এ স্কোয়ার মানে কি A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2A1 A2 কস ফাই এখান থেকে নাও স্কোয়ার থাকার জন্য এখানে উঠে গেছে এখানে স্কোয়ার থাকার জন্য রুটটা উঠে গেছে তাহলে এখানে যদি বসি তাহলে বা আমরা যদি বসি দেখেন I ইকুয়াল টু A1 স্কোয়ার মানে কি I1 A2 স্কোয়ার মানে হচ্ছে I2 প্লাস 2A1 মানে হচ্ছে কি শুধু A1 দেখে নাও A1 হচ্ছে রুট অফ I1 রুট অফ I1 ইন্টু রুট অফ I2
ইন্টু কস ফাই। তাহলে এখানে দেখেন না আমরা সমীকরণটা কী পেলাম, i ইকুয়াল টু i1 প্লাস i2 টু রুট অফ i1 i2 কস ফাই। এবার দেখুন এই সমীকরণটা আমরা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি বা মিনিমাম ইন্টেন্সিটি কখন পাবো তার একটা শর্ত আছে, সেই শর্তটা দেখে নাও। ফর ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ম্যাক্সিমাম ইন্টেন্সিটি সেটা যে ফাই ইকুয়াল টু কি 0 হয়ে যাবে, সমদ্বারা সম্পন্ন হলে ফাই ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে আই ইকুয়াল টু বলতে পারি কি i1 মানে কি রুট অফ i1 এর হোল স্কোয়ার প্লাস i2 মানে রুট অফ i2 হোল স্কোয়ার প্লাস 2 রুট i1 রুট i2 cos 0 ডিগ্রি মান কত 1। তাহলে এখান থেকে বলতে পারি কি তাহলে বা আই এখানে ম্যাক্সিমাম ওকে ম্যাক্স আই ম্যাক্স ইকুয়াল টু রুট অফ i1 তার হোল স্কোয়ার রুট অফ i2 তার হোল স্কোয়ার প্লাস cos 0 1 তাহলে বলতে পারি কি 2 রুট অফ i1 ইন্টু রুট অফ i2। তাহলে এটা কিসের ফর্মুলা চলে আসলো দেখে নাও, তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার, এটা হলো কি a প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা। তাহলে এই ফর্মুলা যদি আমরা বসিয়ে দিই কী পাবো দেখে নাও, তাহলে বা i max ইকুয়াল টু রুট i1 প্লাস রুট i2 তার হোল স্কোয়ার এইটা ওকে। তা দেখার খুব সুন্দর একটা রূপ চলে আসলো। সিমিলারলি তাহলে আমরা যদি এটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি মিনিমামের জন্য কি ফর মিনিমাম ইন্টেন্সিটি সেটা কী হবে দেখে নাও, সেখানে বলতে হবে কি আই মিনিমাম ইকুয়াল টু রুট অফ i1, এখানে ফাই ইকুয়াল টু কী হবে পাই হয়ে যাবে ওকে, ফাই ইকুয়াল টু পাই মানে মিনিমাম জানে কি দশ পার্থক্য বিপরীতমুখী হবে, সেই জন্য পাই হয়ে যাবে i1 স্কোয়ার প্লাস রুট অফ i2 স্কোয়ার প্লাস 2 রুট অফ i1 রুট অফ i2 cos পাই। cos পাইয়ের মান কত -1, তাহলে এখানটা মাইনাস চলে আসবে ইকুয়াল টু রুট অফ i1 হোল স্কোয়ার প্লাস রুট অফ i2 তার হোল স্কোয়ার মাইনাস 2 রুট i1 রুট i2। তাহলে এখানে আই মিনিমাম কত আসছে দেখে নাও, রুট অফ i1 মাইনাস রুট অফ i2 তার হোল স্কোয়ার, দেখে নাও এইটা আসছে ওকে। তা দেখে নাও আমরা আলটিমেট পেলাম ম্যাক্সিমাম ইন্টেন্সিটি এবং মিনিমাম ইন্টেন্সিটি। এখান থেকে এদের অনুপাতও বের করতে পারবো, যদি অনুপাত করি আই ম্যাক্স বাই আই মিন সেটা কী হবে রুট অফ i1 প্লাস রুট অফ i2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই রুট অফ i1 মাইনাস রুট অফ i2 তার হোল স্কোয়ার। দেখে নাও কত সহজে আমরা পেয়ে গেলাম। এর যদি আমরা বিস্তার বের করতে যাই তাহলে দেখে নাও, তাহলে এ ম্যাক্স স্কোয়ার ওকে, আই মানে হচ্ছে এ ম্যাক্স স্কোয়ার, আই রুট i1 মানে হচ্ছে কি a1 প্লাস a2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এখানেও এ মিনিমাম স্কোয়ার। তাহলে এটা কী হবে দেখে নাও রুট অফ i1 রুট অফ a1 মাইনাস a2 এর হোল স্কোয়ার। তার দুদিকে স্কোয়ার উঠে গেলে আমরা বলতে পারি কি এ ম্যাক্স বাই এ মিন ইকুয়াল টু a1 প্লাস a2 ডিভাইড বাই a1 মাইনাস a2। তাহলে আমরা এটা অ্যাম্পলিটিউড আকারে পেলাম। তাহলে দেখলাম আমরা অ্যাম্পলিটিউড আকারও পেয়ে গেলাম এটা এবং ইন্টেন্সিটি আকারও পেয়ে গেলাম। তাহলে এইগুলো ভালো করে মনে রাখো যে কীভাবে প্রত্যেকটা আসছে স্টেপ বাই স্টেপ, এবং এটা ভালো করে খাতা একটা নোট তৈরি করো, ভালো করে যেন ভিডিও থেকে ভালো করে বুঝে নেবে, তারপরে বইটা পড়ার চেষ্টা করো, খুব সহজে এটা বুঝতে যাবে। যেই ইন্টারফারেন্স বা ব্যতিটা তোমার টাফ মনে হতো সেইটা থেকে খুব সহজ মনে হবে, আর এখান থেকে তুমি একটা কোশ্চেন তোমার মিস যাবে না এখান থেকে ওকে। তো আজকের ভিডিও এতটুকুই। আজকে যেইগুলো বোঝালাম তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।